নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই। ইতিমধ্যে এসএলএসটি নবম দশমের জন্য ইতিহাসের 1 নম্বর 2 নম্বর ক্লাস করিয়েছি। আজকে 3য় নম্বর মক টেস্ট, এবং আজকের মক টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই মক টেস্টে 60-এর মধ্যে 55+ পাবে, তোমরা ভাববে তোমাদের প্রস্তুতি একদম ঠিক আছে, আর যদি না পাও তাহলে কিন্তু ভালো করে পড়ো, তা না হলে কিন্তু হবে না। তোমরা যদি আমাদের এসএলএসটি মক টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করো। এখন অফার রয়েছে, অফারে ভর্তি হতে পারবে। সপ্তাহে 6 দিন ক্লাস হবে। দেখো, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় সিটাডেল ও লোয়ার টাউনের ভৌগোলিক অবস্থান ও নির্মাণ শৈলীতে পার্থক্যের প্রধান কারণ কী ছিল? 4টি অপশন বলার সময় তোমরা নিজেরা চেষ্টা করবে সঠিক উত্তর নির্বাচন করার, এবং একদম শেষে 60-এর মধ্যে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের ব্যাচ 1 আগস্ট থেকে শুরু হতে চলেছে। সপ্তাহে 6 দিন ক্লাস হবে, মক টেস্ট নেওয়া হবে, ওএমআরে পরীক্ষা হবে। দেখো, রাজনৈতিক কেন্দ্র ও শ্রমিক শ্রেণীর বিভাজন, বন্যার কারণে উচ্চতা বিভাজন, ধর্মীয় কার্যকলাপ, নাকি রাজস্ব বিভাগের উপস্থিতি। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে বন্যার কারণে উচ্চতা বিভাজন। দেখো, আমি একটু ব্যাখ্যা বলছি, একটা দুটো ব্যাখ্যা বলার পর আমি ব্যাখ্যা বলা বন্ধ করে দেবো, জাস্ট উত্তরটা বলবো, কারণ সময় অনেকটা বেশি লেগে যাবে। দেখো, সিন্ধু সভ্যতার নগরগুলি কী ছিল? সাধারণত 2 ভাগে বিভক্ত ছিল। একটা কী ছিল? একটা উঁচু ছিল আর একটা নিচু ছিল। উঁচুটাকে কী বলা হতো? সিটাডেল বলা হতো, আর নিচুটাকে বলা হতো লোয়ার টাউন বলা হতো। সিটাডেল বন্যার হাত থেকে রক্ষার জন্য কৃত্রিমভাবে উঁচু করে গড়া হতো। সেখানে কি থাকতো? সেখানে থাকতো প্রশাসনিক ভবন থাকতো, বিশাল কুণ্ড থাকতো। আর নিচে কি থাকতো? নিচে থাকতো সাধারণ মানুষের ঘরবাড়ি, বাজার, এই সমস্তগুলো নিচে থাকতো। আর আমাদের প্র্যাকটিস সেট বইটা যদি নিতে না পারো, অবশ্যই ব্যাচে যুক্ত হও। ওই ব্যাচের মধ্যে সমস্ত ডিটেলসে করানো হবে, সিলেবাস ভিত্তিক, টপিক ওয়াইজ। 249 টাকা ভর্তি ফি রয়েছে, ওয়ান টাইম। তারপরে দেখো, প্রশ্ন দেখো, সিন্ধু সভ্যতায় ব্যবহৃত লেখার ধরনে কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ডান থেকে বাম দিকে লেখার ধারা, বাম দিক থেকে ডান দিকে লেখার ধারা, নাকি দ্বিমুখী, নাকি কেবল প্রতীক ব্যবহার, কোনো ভাষা নয়। সঠিক কোনটি হবে? সঠিক উত্তর হবে দ্বিমুখী লেখা। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সিটা। দেখো, আজকের কোয়েশ্চেনটা একটু কঠিন করা হচ্ছে। তোমরা যদি মনে করো যে সহজ, এই কোয়েশ্চেন এই টাইপেরই প্রশ্ন হবে, পরীক্ষায় কিন্তু এরকমই প্রশ্ন হবে। আগে যে দুটো প্র্যাকটিস সেট করেছি, ওখানে যে প্রশ্নগুলো রয়েছে ওই টাইপের প্রশ্ন আসবে, প্লাস এরকম কিছু প্রশ্ন তোমাদের আসবে। সব মিক্সড করে আমি দিচ্ছি, ধৈর্য রাখো, প্র্যাকটিস সেটগুলো রেগুলার করো। তারপর দেখো, বৈদিক সমাজের রাজনৈতিক কাঠামোর একটি বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? কেন্দ্রীয় রাজতন্ত্র, উপজাতীয় গণতন্ত্রের ছাপ, নাকি সামন্তবাদী শাসন, ধর্মনিরপেক্ষ শাসন। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন নাম্বার বি, উপজাতীয় গণতন্ত্রের ছাপ। এটা হবে সঠিক উত্তর। বেশ, প্রারম্ভিক বৈদিক যুগে কি হতো? জন ও বিশ নামে উপজাতি গোষ্ঠী ছিল। রাজা ছিল নির্বাচিত নেতা, এবং সবার সমিতির মাধ্যমে কি হতো? সিদ্ধান্ত নেওয়া হতো, যা এক প্রকার গণতান্ত্রিক রূপ নির্দেশ করে। তাহলে এখানে যে আমি ব্যাখ্যাগুলো দিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট, তাই আমি বারে বারে বলছি, আমাদের যে ব্যাচ রয়েছে মক টেস্ট ব্যাচ, ওই ব্যাচে যুক্ত হয়ে যাও। ওই ব্যাচে আমরা কি করব? ওএমআরে পরীক্ষা নেব 60 নম্বরের, প্রত্যেক দিন সপ্তাহে 6 দিন পরীক্ষা নেব, এবং পরীক্ষার পরে তুমি কত পাচ্ছ না পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা করা হবে, সুন্দরভাবে উল্লেখ করা হবে, এবং কোনো কিছু বাদ যাবে না, সিলেবাস ভিত্তিক হবে। বেশ, তারপরে দেখো, ষোড়শ মহাজনপদের মধ্যে মগধকে অপরাজয় করে তুলেছিল কোন দুটি মৌলিক উপাদান? লৌহ অস্ত্র ও স্থায়ী সেনাবাহিনী, নদীপথ ও উর্বর মাটি, রাজ্যভাষা ও সংস্কৃতির প্রচার, ধর্ম ও রাজনীতি একত্রীকরণ। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন নাম্বার বি, নদীপথ ও উর্বর মাটি। এটা হবে সঠিক উত্তর। আমি আর ব্যাখ্যা দিচ্ছি না, ব্যাখ্যা দিলে সময় অনেকটা লেগে যাবে। তারপরে দেখো, 5 নাম্বার, বৌদ্ধ ধর্মে মহাযান বৌদ্ধরা বোধিসত্ত্ব দর্শনের উপর জোর দেয়, যার দার্শনিক ভিত্তি গড়ে ওঠে। অপশন কোনটা হবে বলো? চূড়ান্ত নির্বাণের ধারা থেকে, মুক্তির পরিবর্তে সকল প্রাণীর কল্যাণে উৎসর্গ করতে, একমাত্রিক আত্মার উপাসনা, নাকি ধ্যান ও কঠোর ব্রহ্মচর্য নীতির উপর। কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে তোমাদের মুক্তির পরিবর্তে সকল প্রাণীর কল্যাণে উৎসর্গ করা। সঠিক উত্তর অপশন নাম্বার বিটা। বেশ, তারপরে দেখো, মহাবীরের তীর্থঙ্করত্ব প্রাপ্তি ও যৌন ধর্মের কর্মদর্শনের সঙ্গতিপূর্ণ সম্পর্ক বোঝায় আত্মার চূড়ান্ত বিশুদ্ধি, শ্রদ্ধার মাধ্যমে পরিত্রাণ, নাকি সৃষ্টিকর্তা ভক্তিরূপে উপাসনা, নাকি অজ্ঞতা ও লোভের পরিহার। সঠিক উত্তর কোনটি হবে? ছয়টা। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, অজ্ঞতা ও লোভের পরিহার। মৌর্য প্রশাসনে রাজুক পদাধিকারীর ভূমিকা কী ছিল? রাজস্ব সংগ্রহ, শাস্তি, সেনা নিয়ন্ত্রণ ও যুদ্ধ পরিকল্পনা, নাকি বাণিজ্য ও পররাষ্ট্রনীতি, নাকি আধ্যাত্মিক নেতৃস্থানীয় গুরু আর কি।
কোনটা হবে? সাতেরটা উত্তর হবে রাজস্ব সংগ্রহ ও শাস্তি। তারপরে ধর্ম শব্দটি অশোকের শিলালিপিতে যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা কোন অর্থে? হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, নৈতিক আচার ও সহিষ্ণুতা নাকি সামাজিক শ্রেণী ব্যবস্থার সমর্থন? আঠেরটা, আঠের কোনটা হবে? আঠের হবে ধর্ম শব্দটি অশোকের শিলালিপিতে যে অর্থে ব্যবহৃত হয় সেটা হচ্ছে নৈতিক আচরণ ও সহিষ্ণুতা। এটা হবে সঠিক উত্তর, অপশন নাম্বার সি। তারপরে গুপ্ত যুগের স্বর্ণমুদ্রা সম্পর্কে কোনটি সঠিক? শুধুমাত্র ধর্মীয় কার্যকলাপের জন্য ব্যবহৃত হতো, নাকি বিদেশি বণিকদের সঙ্গে বাণিজ্যের প্রতীক ছিল, নাকি রাজাদের সামরিক সংস্কৃতি পরিচয়ের জন্য একটা স্মারক ছিল, নাকি কর আদায়ের একমাত্র মাধ্যম ছিল? নয়টা, সি হবে সঠিক উত্তর, রাজাদের সামরিক ও সাংস্কৃতিক পরিচয়ে একটা স্মারক ছিল। কেন? কারণ গুপ্ত যুগের স্বর্ণমুদ্রায় রাজাদের বিভিন্ন সামরিক কৃতিত্ব, সঙ্গীত ও ধর্মীয় কর্মকাণ্ড চিত্রিত ছিল। এগুলো ছিল প্রচার ও পরিচয়ের মাধ্যম, কেবল আর্থিক বিনিময় নয়। বুঝতে পারছো? তো এটা অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। তারপরে দেখো, এখানে যে বইটা রয়েছে তোমাদেরকে বইটা একবার দেখিয়ে দিই। হিস্টোরি প্র্যাকটিস সেট বই, যে বইটা খুবই ইম্পর্টেন্ট, একাদশ দ্বাদশের জন্য একটা বই রয়েছে, আর একটা বই রয়েছে তোমাদের নবম দশমের জন্য। প্রাইস হচ্ছে 550 টাকা। আর তোমাদের যে ব্যাচের কথা বলছিলাম, এই ব্যাচটা সপ্তাহে 6 দিন ক্লাস হবে, ওএমআর পরীক্ষা হবে। এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বার 249 টাকা তুমি ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলে ব্যাচে ভর্তি নেওয়া হবে। তারপরে প্রশ্ন দেখো 10 নম্বর। 10 নম্বরটা দেখো, পাল ও সেন যুগে ব্রাহ্মণ ধর্ম পুনরুত্থান ও বৌদ্ধ ধর্মের পতনের প্রধান কারণ কী ছিল? 10এরটা, 10এর সঠিক উত্তর কোনটি হবে? সেটা হচ্ছে যে সমাজের নিম্ন শ্রেণীর বিদ্রোহ, নাকি বৈদিক শিক্ষার পুনর্জীবন, রাজার পৃষ্ঠপোষকতার পরিবর্তন, নাকি ইসলাম ধর্মের আগমন? সঠিক উত্তর কোনটি হবে? 10এরটা, সঠিক উত্তর হবে রাজাদের পৃষ্ঠপোষকতার পরিবর্তন। পালরা বৌদ্ধ ধর্মকে পৃষ্ঠপোষকতা দিতেন, কিন্তু সেন রাজারা ব্রাহ্মণ ধর্মকে উৎসাহ দিতেন। রাজারা ধর্মপ্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, ফলে পৃষ্ঠপোষকতা পরিবর্তনের ধর্মের প্রভাবও পরিবর্তন হয়েছে। তাহলে এই অপশন নাম্বার সিটা হবে সঠিক উত্তর। আমি যে তথ্যগুলো তোমাদেরকে দিচ্ছি, যে ব্যাখ্যাগুলো দিচ্ছি, এগুলো বাজারে কোনো বই থেকে নয়, আমাদের তৈরি নিজস্ব বই থেকে দেওয়া হচ্ছে। বেশ, তারপরে দেখো, দিল্লি সালতানাত প্রতিষ্ঠার ক্ষেত্রে মোহাম্মদ ঘুরির সবচেয়ে বড় অবদান কী ছিল? দিল্লির রাজধানী ঘোষণা করা, মুসলিম সামন্তদের নিয়ন্ত্রণ করা, ভারতীয় উপমহাদেশে তুর্কি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করা, নাকি হিন্দু রাজাদের সঙ্গে শান্তি চুক্তি করা? 11টা, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে ভারতীয় উপমহাদেশে তুর্কি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করা, অপশন সি। ম্যাক্সিমাম তোমরা পরীক্ষায় অপশন সি, বি অ্যান্সার পেয়ে যাবে। তারপর দেখো, কুতুবুদ্দিন আইবককে লাখ বক্স নামে ডাকা হতো কেন? সঠিক উত্তর কোনটি হবে বলো? 12টা, সঠিক উত্তর হবে তিনি প্রচুর দান করতেন, সেই জন্য অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। একবার ব্যাখ্যা করে দিচ্ছি। কুতুবুদ্দিন আইবক দানশীলতার জন্য বিখ্যাত ছিলেন। তিনি কবি, পণ্ডিত এবং দরিদ্রদের প্রচুর দান করতেন। এই জন্য তাকে কি বলা হতো? লাখ বক্স বলা হতো। অনেক জায়গায় লাখ বক্স, অনেক জায়গায় লাখ বক্স, সেটা ম্যাটার করে না, তুমি দেখে বুঝে নিতে পারবে। বেশ, তারপরে 13টা, ইলতুৎমিশের শাসনকালে চাহলেঙ্গানি গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল? বিদেশি দূত নিয়োগ, উলামা সম্প্রদায়ের দমন, নাকি অভিজাত সামন্তদের সংগঠিত করা, নাকি রাজস্ব পুনর্বিন্যাস করা? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সিটা। তারপরে দেখো 14টা, বলবনের নিয়মিত সেনাবাহিনী গঠনের মূল কারণ কী ছিল? মুঘল আক্রমণের আশঙ্কা, ব্যালেন্স অফ পাওয়ার, হিন্দু রাজাদের বিদ্রোহ, নাকি প্রশাসনিক সংস্কার? 14টা, সঠিক উত্তর কোনটি হবে? আমি একটু স্পিড বাড়াচ্ছি, তা না হলে অনেকটা বড় হয়ে যাবে। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, মঙ্গল আক্রমণের আশঙ্কা। তারপরে দেখো, দিল্লি সালতানাতের আমলে জিজিয়া কর বসানো হতো, কেন বসানো হতো? অপশন দেওয়া আছে 4টি, দেখো সঠিক উত্তরটি বলো প্রত্যেকে। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, অমুসলিমদের ওপর বিশেষ কর হিসেবে। তারপরে দেখো 16 নম্বর, মোহাম্মদ বিন তুগলকের টোকেন মুদ্রা ব্যবস্থায় ব্যর্থ হয়েছিল কেন? সঠিক উত্তর কোনটি হবে? 4টি অপশন দেওয়া আছে, দেখো 16টা, সঠিক উত্তর হচ্ছে তোমাদের কাগজ ও তাম্র মুদ্রার জাল প্রচুর ছাপানো হতে লেগেছিল। দেখো, মোহাম্মদ বিন তুগলক ধাতবের পরিবর্তে কাগজ ও তাম্র মুদ্রা চালু করলেও জাল মুদ্রার বিস্তার ঘটার ফলে অর্থনীতিতে বিশৃঙ্খলা দেখা যায়, যার ফলে এটা ব্যর্থ হয়ে যায়। সঠিক উত্তর কোনটি হবে? সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। তারপরে দেখো, দিল্লি সালতানাতের পতনের অন্যতম কারণ কী ছিল? 17টা, কারণ দেখো তোমরা 4টি অপশন দেখতে পাচ্ছ, প্রত্যেকে নিজেরা চেষ্টা করো। সেটা হচ্ছে দুর্বল প্রশাসন ও প্রাদেশিক বিদ্রোহ, দুর্বল প্রশাসন এবং প্রাদেশিক বিদ্রোহ, অপশন নাম্বার বি। তারপরে দেখো 18টা, বিজয়নগর সাম্রাজ্যের পতনের পিছনে প্রধান কারণ কী ছিল? বিজয়নগর সাম্রাজ্যের পতনের পিছনে প্রধান কারণ কী ছিল? দেখো, অনেকগুলো এখানে যুদ্ধের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে তোমার তালিকোটের যুদ্ধের পরাজয়। তালিকোটের যুদ্ধের পরাজয় হচ্ছে 1565 সালে
তালিকটের যুদ্ধে বিজয়নগর রাজ্য দক্ষিণের মুসলিম রাজ্যগুলোর সম্মিলিত আক্রমণে পরাজিত হয়, যা সাম্রাজ্যের পতন সূচনা হয়। কৃষ্ণদেব রায়ের শাসনকালে বিজয়নগর সাম্রাজ্যের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেটা কি? উগ্র সামরিক দমননীতি, সাহিত্য ও সংস্কৃতির চরম বিকাশ, নাকি ইসলামী কর চালু, নাকি উপনিবেশ স্থাপনের চেষ্টা? 19-এরটা সঠিক উত্তর হচ্ছে সাহিত্য ও সংস্কৃতির চরম বিকাশ। সঠিক উত্তর অপশন নাম্বার বি। তারপরে দেখো 20টা, আমার রাজ্যে এমনকি রাতেও একজন মহিলাও গহনা পরে নিরাপদে চলাফেরা করতে পারে, এই বক্তব্যের প্রেক্ষাপটে কি নির্দেশ করে? সঠিক উত্তর কোনটি হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 20টা, সেটা হচ্ছে আইনের কঠোর প্রয়োগ, নাকি রাজকীয় প্রচার নীতি, বাস্তব নিরাপত্তা ও প্রশাসনিক দক্ষতা, নাকি ধর্মীয় ভীতি সৃষ্টির কৌশল? সঠিক উত্তর কোনটা হবে? বাস্তব নিরাপত্তা ও প্রশাসনিক দক্ষতা। এটা হবে সঠিক উত্তর, সিটা। দিল্লি সালতানাতের পতনের পিছনে 14 শতকে তিমুরের আক্রমণের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রভাব কী ছিল? সঠিক উত্তর কোনটি হবে? 21-এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। দিল্লিতে মুঘল বংশের রাজনৈতিক শূন্যতার সুযোগ সৃষ্টি হয়। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। তারপরে দেখো 22, পানিপথের প্রথম যুদ্ধ এর কৌশলগত সফলতা বাবর কিভাবে অর্জন করেছিলেন? খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে যে প্রশ্নগুলো দিয়েছি না, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আমরা ব্যাচে করাবো। বেশ, এই টাইপের প্রশ্ন আমরা বেশি বেশি ব্যাচে করাবো। তারপরে দেখো সেটা কী হবে, সেটা হচ্ছে কামান ও তোপখানা ব্যবহারের মাধ্যমে। তারপরে দেখো শেরশাহ সূরির প্রশাসনিক দক্ষতা আজও স্মরণীয়, কারণ সেনাবাহিনী সংস্কার, রাজস্ব ব্যবস্থার জাবির পদ্ধতির প্রবর্তন, দিল্লির রাজধানী পুনঃস্থাপন, নাকি ইসলামিক আইন কড়াভাবে প্রয়োগ? সঠিক উত্তর কোনটি হবে? প্রত্যেকে বলো, নিজেরা চেষ্টা করো। 23-এরটা সঠিক উত্তর হবে রাজস্ব ব্যবস্থায় জারিপ পদ্ধতির প্রবর্তন। এই বিষয়টি একটু বলে রাখি, শেরশাহ ভূমি পরিমাপ ভিত্তিক রাজস্ব পদ্ধতি চালু করেন, যাকে জাবির বলা হতো বা জাবির বলা হয়। এটি পরবর্তীকালে আকবরও অনুসরণ করেছিলেন। তারপরে 24-এটা দেখে নাও, আকবরের ইলাহি ধর্ম প্রবর্তনের মূল উদ্দেশ্যটা কী ছিল? নতুন ধর্ম প্রবর্তন করা, হিন্দু মুসলিম ঐক্য, ধর্মীয় সহিংসতা, মোল্লাদের আধিপত্য দূর করা, নাকি রাজকীয় প্রচার করা? 24 সঠিক উত্তর হবে হিন্দু মুসলিম ঐক্য ও ধর্মীয় সহিংসতা করা। আকবর ইলাহি ধর্ম সেই জন্য কিন্তু করেছিলেন। তারপরে 25-এরটা, আকবরের মনসবদারি ব্যবস্থার একটি মৌলিক বৈশিষ্ট্য কী ছিল? প্রত্যেকে নিশ্চয়ই পারবে, আমি আগের কিছু প্রশ্ন এখানে অ্যাড করেছি, দেখো পারবে কিনা। 25-এরটা সেটা হচ্ছে বেতন ও ঘোড়ার সংখ্যাভিত্তিক সামরিক পদের নির্ধারণ। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। মনসবদারি ব্যবস্থায় কর্মকর্তাদের মনসব বা পদমর্যাদা নির্ধারিত হতো বেতন ও ঘোড়া সৈন্য সংখ্যা অনুযায়ী। তারপরে দেখো 26-এটা, আকবরের দ্বীন-ই ইলাহি কোন উপাদানের সংমিশ্রণে গঠিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 26-এটা ডেপথে প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে পার্সিক, ইসলামিক, হিন্দু ও জৈন ধর্মীয় চিন্তাধারা। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ দেখো অনেক সময় লেগে যাবে, তা না হলে অনেকে ধৈর্য থাকবে না। 27, আকবর রাজ্যে সুলি কুলনীতি চালু করেছিলেন কেন? সঠিক উত্তর বলো। 27-এটা ধর্মীয় সমন্বয় ও সহিংসতা বজায় রাখার জন্য। তারপরে রাজপুতদের সঙ্গে আকবরের রাজনৈতিক সম্পর্ক কেমন ছিল? 28-এরটা সেটা দমন না দাসত্ব ছিল, নাকি ভালো ছিল, নাকি ধর্মান্তরের প্রচেষ্টা ছিল, নাকি সম্পূর্ণ উপেক্ষা ছিল? 28-এরটা সঠিক উত্তর হবে সহবাসস্থান ও রাজনৈতিক বিবাহ ছিল। আকবর রাজপুতদের সঙ্গে কী করতো? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার জন্য রাজনৈতিক বিবাহের নীতি গ্রহণ করতেন। এর ফলে কী হতো? সাম্রাজ্যকে আরও শক্তিশালী করা যেত। তারপরে 29-এটা দেখো, আকবরের রাজত্বে সবচেয়ে কার্যকর শাসন ব্যবস্থার প্রতীক হিসেবে কোনটি বিবেচিত? সেটা বলো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে তোমাদের। সেটা বলো। 29-এটা সেটা হচ্ছে প্রশাসনিক বিভাজন ও মনসবদারি। আকবরের প্রশাসনকে সুবা, সরকার, পরগনা, মহল বিভাগে ভাগ করেন এবং মনসবদারি ব্যবস্থা চালু করেন, যা কার্যকর শাসনের মডেল হয়ে ওঠে। বলা হয়েছে দেখো, আকবরের সময়ে যে ঐতিহাসিক গ্রন্থটি তাকে ও তার রাজত্বকে তুলে ধরে, সেটি কি? হুমায়ুননামা, আকবরনামা, বাবরনামা, তুর্কি জাহাঙ্গীরি? কোনটি হবে সঠিক উত্তর? সেটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার বিটা, সেটা হচ্ছে আকবরনামা। আকবরনামা সম্বন্ধে একটু বলছি তোমাকে। দেখো, আকবরনামা রচনা করেন আবুল ফজল। এটি আকবরের জীবনী ও তার রাজত্বকালের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক তথ্যটাকে তুলে ধরা হয়েছে। পরে দেখো, জাহাঙ্গীরের তুর্কি জাহাঙ্গীরি নামক আত্মজীবনী থেকে আমরা কি জানতে পারি? যুদ্ধ বিজয়ের বিবরণ, সাম্রাজ্যের অর্থনৈতিক নীতি, ন্যায় বিচার ও ব্যক্তিগত অনুভূতি, নাকি ধর্মীয় সংস্কার? 31-এটা সঠিক উত্তর কোনটি হবে? ন্যায় বিচার ও ব্যক্তিগত অনুভূতি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সিটা। তারপরে দেখো, নূরজাহান জাহাঙ্গীরের শাসনকালে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার প্রধান কারণ কী ছিল? রাজ্যাভিষেকের অধিকার, রাজনৈতিক ক্ষমতা ও কূটনৈতিক প্রভাব,
সেনাবাহিনী পরিচালনা দক্ষতা নাকি সাহিত্য চর্চার বিস্তার? কোনটা হবে সঠিক উত্তর? সেটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা ও কূটনৈতিক প্রভাব। অপশন নাম্বার তোমাদের বি। 33, শাহজাহানের রাজত্বকে সোনালী যুগ বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 33, এটা সঠিক উত্তর বলো। কারণ হচ্ছে মুঘল স্থাপত্যকলার চরম বিকাশের জন্য। শাহজাহানের আমলে তাজমহল, দিল্লি লালকেল্লা, জামা মসজিদের মতো বহু স্থাপত্য নির্মাণ হয়, যা মুঘল স্থাপত্যের শীর্ষ প্রকাশ পায়। তারপরে 34, তাজমহল নির্মাণে ব্যবহৃত মার্বেল আনা হয়েছিল কোথা থেকে? খুব ইম্পর্টেন্ট। তাজমহল নির্মাণে যে মার্বেল আনা হয়েছিল সেটা কোথা থেকে আনা হয়েছিল? 34, সঠিক মকরানা থেকে। রাজস্থানের মকরানা অঞ্চল থেকে উৎকৃষ্ট সাদা মার্বেল আনা হতো তাজমহলের জন্য। তারপর সঠিক উত্তর কোনটি হবে? মকরানা, সেটা হচ্ছে তোমার অপশন নাম্বার ডি। অরঙ্গজেব তার ধর্মীয় নীতিতে কিসের জন্য সমালোচিত হন? সুফি আদর্শকে উৎসাহ দেওয়ার জন্য, হিন্দুদের ওপর কঠোর নীতি ও মন্দির ভাঙার জন্য, নাকি জিজিয়া কর প্রত্যাহার করার জন্য, নাকি দ্বীনি ইলাহি অনুসরণ করার জন্য? 35-এরটা সঠিক উত্তর হবে হিন্দুদের ওপর কঠোর নীতি ও মন্দির ভাঙার জন্য। অরঙ্গজেব ধর্মীয় অসহিষ্ণুতা দেখিয়েছিলেন এবং বহু হিন্দু মন্দির ধ্বংস করেন, যা তার ধর্মনীতির জন্য সমালোচিত হন। তারপরে দেখো 36-এরটা, অরঙ্গজেব দাক্ষিণাত্য অভিযান দীর্ঘস্থায়ী হয়েছিল কারণ কি? সঠিক উত্তর বলো। 36-এরটা প্রত্যেকে চেষ্টা করো। সেটা হচ্ছে দক্ষিণে বিদ্রোহ ও প্রতিরোধের সম্মুখীন হওয়া। কারণ হচ্ছে মারাঠা ও বিজয়নগর ও গোলকুন্ডা রাজ্যগুলোর প্রতিরোধ অরঙ্গজেবের অভিযানকে দীর্ঘায়িত করেছিল। তারপরে 37-এরটা, শিবাজির অষ্টপ্রধান বা অষ্টপ্রধান যেটাকে বলা হয় পরিষদ মূলত কী কাজ করত? বলো 37-এরটা প্রত্যেকে নিজেরা চেষ্টা করো। সেটা হচ্ছে অপশন নাম্বার বি, রাজ্য পরিচালনার জন্য মন্ত্রিসভা রূপে কাজ করত। শিবাজিকে মারাঠা জাতির নায়ক বলা হয় কেন? সঠিক উত্তর বলো। 38-এরটা, সেটা হচ্ছে তিনি মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই জন্য অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, অপশন নাম্বার বি। তারপরে দেখো 39, অরঙ্গজেবের সময় মুঘল সাম্রাজ্যের সীমা সর্বাধিক হলেও সাম্রাজ্যের ভিত দুর্বল হয়ে পড়েছিল কেন? অপশন, চারটে অপশন দেখো, তার মধ্যে কোনটি হবে? 39-এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অতিরিক্ত যুদ্ধের মধ্যে ব্যয় হওয়া, ধর্মীয় বিভাজন ও বিদ্রোহ। তারপরে 40, অরঙ্গজেবের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্যের দ্রুত পতনের প্রধান কারণ কী ছিল? প্রধান কারণ 40-এরটা সঠিক উত্তর হচ্ছে উত্তরাধিকার নিয়ে সংকট, অর্থাৎ ভালো উত্তরাধিকার ছিল না সে, এবং এটা হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো 41, পলাশির যুদ্ধের 1757 ফলাফল হিসেবে মূল রাজনৈতিক পরিবর্তন কী ছিল? 41-এরটা আমি আর অপশনগুলো পড়ছি না, তোমরা নিজেরা দেখো এবং চেষ্টা করো। সেটা হচ্ছে সি হবে সঠিক উত্তর, কোম্পানির রাজনৈতিক হস্তক্ষেপ শুরু হয়। তারপরে 42, পলাশি যুদ্ধের প্রকৃত কারণ হিসেবে নিচের কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য? সবচেয়ে কারণ হিসেবে কোনটি গ্রহণযোগ্য হবে? সেটা হচ্ছে নবাব ও কোম্পানির মধ্যে বাণিজ্যিক সংঘর্ষ, এটা হবে সঠিক উত্তর, অপশন নাম্বার বিটা। কারণ সিরাজদৌল্লার সঙ্গে কোম্পানির বিরোধের মূল ছিল বাণিজ্যিক অধিকার ও শুল্ক যে সংক্রান্ত বিষয় সেই নিয়ে বিবাদ লেগে থাকতো। তারপর হচ্ছে 43, বক্সারের যুদ্ধ 1764 সাল ইম্পর্টেন্ট, কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? সেটা ইম্পর্টেন্ট দেখো 43, সেটা হচ্ছে ব্রিটিশ বনাম, ব্রিটিশ বনাম কার হয়েছিল? হ্যাঁ, ব্রিটিশ বনাম হয়েছিল সুজাউদ্দৌলা, মীর কাসিম এবং শাহ আলমের সঙ্গে। অপশন নাম্বার সি, বক্সারের যুদ্ধে ব্রিটিশদের জন্য অক্সারের যুদ্ধ ব্রিটিশদের জন্য গুরুত্বপূর্ণ ছিল কেন? 44-এটা সঠিক উত্তর হবে তারা ভারতের দেওয়ানি ও ফৌজদারি নিয়ন্ত্রণ পেয়েছিল, অর্থাৎ এই বক্সারের যুদ্ধের পরেই তাদের যে একটা দেওয়ানি এবং ফৌজদারি যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু পেয়েছিল। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। তারপরে দেখো 45, 1765 সালে দেওয়ানি হস্তান্তরের মাধ্যমে কোম্পানি কী হয়েছিল? 45-এটা সঠিক উত্তর হবে বাংলার রাজস্ব আদায়ের একছত্র অধিকার পেয়েছিল, অর্থাৎ 1765 সালের দেওয়ানি হস্তান্তরের মাধ্যমে কোম্পানি বাংলায় রাজস্ব সংগ্রহের দায়িত্ব পায়। তারপরে দেখো 46-এটা কী বলা হয়েছে? সহযোগী জোট নীতি চালু করেছেন কে? ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, ডালহৌসি। সঠিক উত্তর হবে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি সহযোগী জোট চালু করেছিলেন। সহযোগী জোট নীতির মূল উদ্দেশ্যটা কী ছিল? 47-এটা ভারতীয় রাজ্যগুলোকে কূটনৈতিকভাবে কোম্পানির অধীনে আনানো, অর্থাৎ এই নীতির মাধ্যমে কী করা হতো? দেশীয় রাজ্যগুলিকে কোম্পানির সেনা রাখার অনুমতি নিয়ে তাদের পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করা হতো। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। দখল নীতির মাধ্যমে ব্রিটিশরা কোন যুক্তি দেখিয়ে ভারতীয় রাজ্য দখল করত? 48-এটা সঠিক উত্তর হবে কোনো উত্তরাধিকারী নেই, অর্থাৎ
কেউ নেই, সেই জন্য তারা কি করতো, দখল করে নিত। অধিকারী নেই, অর্থাৎ ব্রিটিশরা কি করতো, ডক্টরাইন অব ল্যাপস অনুযায়ী অধিকারী না থাকালে সেই রাজ্য দখল করে নিত। অর্থাৎ এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কোনো উত্তরাধিকারী নেই। দখল নীতির মাধ্যমে ব্রিটিশরা নিচের কোন রাজ্য প্রথম দখল করেছিল? 49, সেটা হচ্ছে সাঁতরা। সাঁতরা প্রথম দখল করেছিল। তাহলে বুঝতে পারছো প্রশ্ন কিন্তু এরকমই হবে তোমাদের পরীক্ষায়। পাঞ্জাব অধিগ্রহণ সম্পূর্ণ হয় কোন শাসকের পতনের মাধ্যমে? 50, সঠিক উত্তর কোনটি হবে? দালিব সিং। পাঞ্জাবের শেষ শাসক ছিলেন দালিব সিং, তারপর ব্রিটিশরা পাঞ্জাব দখল করে নেয়। তারপর 51তে 1935 সালের ভারত সরকার আইন অনুসারে কেন্দ্রীয় আইনসভায় কয়টি সদস্য ছিল? 51টা। সঠিক উত্তর হবে এখানে 51, যেহেতু সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 458 জন। তারপরে 52 দেখে নাও। 1935 সালে ভারত সরকার আইন অনুসারে কেন্দ্রীয় আইনসভায় কয়টি সদস্য বললাম? বিংশ শতকের ইতিহাস গ্রন্থটি কার রচনা? 52, এটা হচ্ছে হেমচন্দ্র রায়চৌধুরী। হেমচন্দ্র রায়চৌধুরী ছিলেন একজন বিশিষ্ট ইতিহাসবিদ, যিনি এই জনপ্রিয় গ্রন্থটি লিখেছিলেন। তারপরে 53, ভাগ্নি নিবেদিতার আসল নাম? ভাগ্নি নিবেদিতার আসল নাম কি ছিল? সেটা হচ্ছে মার্গারেট নোবেল। তারপরে দেখো, ফাউল প্লে কোন খেলার সাথে যুক্ত? 54, ফাউল প্লে হচ্ছে ফুটবল। ফুটবলকে ফুটবলের নিয়ম ভঙ্গ করলে তখন কি বলা হয়? ফাউল বলা হয়, অর্থাৎ নিয়ম না মানলে। তারপরে দেখো 55, বাংলা ভাষায় প্রথম মহিলা কবি হিসেবে কাকে ধরা হয়? দেখো, এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে একটা দুটো। সেটা হচ্ছে চন্দ্রাবর্তী। 16 শতাব্দীর একজন মহিলা কবি, যিনি রামায়ণ রচনা করেছিলেন নারীর দৃষ্টিকোণ থেকে। খুব ইম্পর্টেন্ট। অপশন নাম্বার এ। ভারত ভারতে সেপ্টেম্বরে বৃষ্টি কবে দেখা যায়? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। 56 হচ্ছে আগস্ট সেপ্টেম্বর। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। দিল্লির কুতুব মিনার কার আদেশে নির্মাণ শুরু হয়েছিল? 57, সেটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক নির্মাণ শুরু করেন, কিন্তু শেষ কে করেছিলেন? ইলতুৎমিশ, মনে রাখবে। শেষ প্রশ্ন আর 3টে রয়েছে। কার নেতৃত্বে প্রথম কংগ্রেস সরকার বাংলায় গঠিত হয়? 58, সঠিক উত্তর হচ্ছে শরৎ বসু। 1937 সালে প্রাদেশিক নির্বাচন শেষে শরৎচন্দ্র বসুর নেতৃত্বে কংগ্রেস সরকার গঠিত হয়। তারপর লাহোর প্রস্তাব কোথায় এবং কবে গৃহীত হয়? 1940, লাহোর। এখানে মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ 1940 সালে লাহোর পৃথক মুসলিম রাষ্ট্র প্রস্তাব গ্রহণ করে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। তারপরে দেখো, শেষ প্রশ্ন, সত্যমেব জয়তে শব্দটি কোথা থেকে গৃহীত হয়েছে? সেটা উপনিষদ, কিন্তু এখানে বলা হয়নি কোন উপনিষদ, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এই কথাটির অর্থ মনে রাখতে হবে, সত্যেরই জয় হবে। ঠিক আছে, এই কথাটির অর্থ হচ্ছে সত্যেরই জয় হবে। আর এখানে তোমাকে যে ব্যাচের কথা বললাম, মক টেস্ট ব্যাচ, সেটা খুবই ইম্পর্টেন্ট। এই ব্যাচ যদি ভর্তি হও তাহলে এই টাইপের প্রশ্ন তো থাকছেই, তার সঙ্গে আরও ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। সিলেবাস ভিত্তিক টপিক ওয়াইজ প্রশ্ন করানো হবে। তুমি এখানে দেখতে পাচ্ছ প্রতিটি পরীক্ষার প্রশ্ন উত্তরপত্র পিডিএফও পেয়ে যাবে। হ্যাঁ, এসএলএসটি 1999 থেকে 2016 সালে বিগত বছর প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, এবং প্রত্যেকটা সিলেবাস ভিত্তিক পড়ানো হবে। এমন নয় যে শুধুমাত্র তোমার র্যান্ডম প্রশ্ন করলে হবে না, যেহেতু আর 1 মাস হাতে বাকি আছে। সাজেস্টিভ পড়ানো হবে, খুব দুর্দান্ত হবে, এবং যতজনই ভর্তি হবে আমি এটা গ্যারান্টি দিচ্ছি তোমরা কমন অবশ্যই পাবে। 60 থেকে 70% তো অবশ্যই কমন পাবে।